লাগামহীন করোনায় 24 ঘন্টায় রাজধানীর বাইরে রেকর্ড 193 জনের মৃত্যু। সেবা দিতে গিয়ে বেসামাল হাসপাতালগুলো, রাজধানীতেও মিলছে না শয্যা, আইসিইউ। বলছিলাম যে আমাদের অনেক সমস্যা, ঠিক আছে, আমাদের রোগীটা ভর্তি করেন, এখানে ভর্তি করলো না। টিকিট দিল, ওনারা কোনো আর সামনে আসে না। এখন এই অবস্থায় ফেলায় রাখছি, কোথায় নিয়ে যাব কি করবো কিছু বুঝতে পারতেছি না। অক্সিজেন যেটা দরকার সেটা অপ্রতুল। কঠোর বিধিনিষেধের মধ্যেই রাজধানী ছাড়ার চেষ্টা, মূল সড়ক ছাড়িয়ে অলিগলিতেও বেড়েছে চলাচল। তো লাগবে, ওই জন্য দেশের বাড়িতে যাই। কি করবো, কাজ কাম কিছু নাই, তো ম্যাচ বিল তো আর হেরা বাকি রাখতে পারে না। এখন তো এভাবে আর তো বসে থাকা তো সম্ভব না, ঢাকা শহরে বসে থাকলে তো খরচ আছে। ভ্যাকসিন নিবন্ধন শুরু, আগামী সপ্তাহে আবারও গণটিকাদান শুরুর আশা। আশা করি 2-4 দিনের মধ্যে শুরু করতে পারবো। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাসায় গিয়ে করোনার নমুনা না আনায় ময়মনসিংহের মুক্তগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে ডাক্তারকে যুবলীগ সভাপতির মারধর। প্রধান অভিযুক্ত, এলাকার উন্নয়ন প্রকল্পে এখন থেকে হস্তক্ষেপ করবে সিটি কর্পোরেশন। হুঁশিয়ারি ঢাকা উত্তর ও গাজীপুর মেয়রের। জনদুর্ভোগের জন্য দায়ী করলে লাগামহীন করোনা সংক্রমণে দেশে বেড়েই চলেছে মৃত্যু। 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজধানীর বাইরেই মারা গেছেন 193 জন। এর মধ্যে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 150। একক জেলা হিসেবে সর্বোচ্চ মারা গেছেন বগুড়া ও কুষ্টিয়ায় 16 জন করে। শনাক্তের হারে সর্বোচ্চ বরিশালে 69.14%। এদিকে ঢাকা বিভাগে নতুন হটস্পট এখন টাঙ্গাইল ও ফরিদপুর। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে, রোগীর চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, আছে অক্সিজেন সংকটও। অনেক হাসপাতালের বাইরে রোগীদের দীর্ঘ লাইন এখন। খুলনার 4টি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 22 জন মারা গেছেন। তাদের মধ্যে খুলনার 10 জন, বাগেরহাটের 4 জন, যশোরের 4 জন, নড়াইলের 2 জন ও সাতক্ষীরার 1 জন। 24 ঘন্টায় 165টি নমুনা পরীক্ষায় 102 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 61.9%। আমার রোগী নিয়ে এসেছি 8টা সকাল, এখন পর্যন্ত কোনো ভর্তির কোনো ফয়সালা দেয় না, ভর্তি নেবেই না, তারা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। এখন এই অবস্থায় ফেলায় রাখছি, কোথায় নিয়ে যাব কি করবো কিছু বুঝতে পারতেছি না। অক্সিজেন যেটা দরকার সেটা অপ্রতুল, আর আমরা ম্যাক্সিমামই বাইরে থেকে আনতেছি। জেলা হিসাবে সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়া ও বগুড়ায় 16 জন করে। কুষ্টিয়ায় 801টি নমুনা পরীক্ষায় শনাক্ত 177 জন। হটস্পট সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন। শনাক্তের হার 25.6%। এখানে বেড খালি নাই, তা কিভাবে ট্রিটমেন্ট পাবে তারা? আমার রোগীর অবস্থা খুব খারাপ, শুধু শ্বাসকষ্ট হয়েছে, দেখলাম তো কেউ আসেনি তো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। তাদের মধ্যে রাজশাহীর 7 জন, পাবনার 4 জন, নওগাঁর 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 2 জন, নাটোরের 2 জন এবং কুষ্টিয়া ও মেহেরপুরের 1 জন করে। হাসপাতালে প্রচুর চাপ, রোগীর তো কোনো অভাব নেই, করোনা রোগী। 7 জন করে মারা গেছেন নতুন হটস্পট বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে। বরিশালে 24 ঘন্টায় শনাক্তের হার সর্বোচ্চ 69.14%। আর ময়মনসিংহে দেখা দিয়েছে আইসিইউ সংকট। বারিন্দাতে আর মেঝেতে বিভিন্ন জায়গায় হাসপাতালের রোগী অনেক। আমার মা আপনার করোনা ধরেন যেন আপনার অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছে, বাট আমরা আইসিইউতে বেড পাচ্ছি না। ডক্টরে লিখে দিয়েছে যে আইসিইউতে অ্যাডমিট করতে হবে। এখন আমরা গিয়ে ওইখানে দেখলাম যে প্রায় 4-5 দিন আগে থেকে কোনো সিট নাই। ঢাকা বিভাগের নতুন হটস্পট টাঙ্গাইল ও ফরিদপুর। করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে 9 জন ও টাঙ্গাইলে 6 জন মারা গেছেন। টাঙ্গাইলে শনাক্তের হার 51% আর ফরিদপুরে 46%। এছাড়া 24 ঘন্টায় যশোরে 14 জন, ঝিনাইদহে 11 জন, সিলেটে 9 জন, চট্টগ্রাম ও ঠাকুরগাঁওয়ে 4 জন করে এবং দিনাজপুরে 3 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, গত 1 মাসের মধ্যে খুলনায় হাসপাতালগুলোতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে, 22 জন মারা গেছেন। এর মধ্যে 21 জন করোনা আক্রান্ত হয়ে এবং 1 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আমরা
হাসপাতাল থেকে যে তথ্য পেয়েছি, খুলনার যে 4টি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছে, তাদের মধ্যে খুলনার করোনা 130 শয্যা বিশিষ্ট যে ডেডিকেটেড হাসপাতাল, সেখানে মারা গেছেন 10 জন। এর মধ্যে 10 জন আক্রান্ত হয়ে এবং 1 জন উপসর্গ নিয়ে। এছাড়া সদর হাসপাতাল যেটি, এখানে 5 জন মারা গেছেন। এছাড়া গাজী মেডিকেলে মারা গেছেন 5 জন এবং খুলনা বিশেষায়িত আবু নাসের যে হাসপাতালটি সম্প্রতি 45 শয্যা নিয়ে যাত্রা শুরু করেছে করোনার, সেখানে মারা গেছে 24 ঘন্টায় 2 জন। এবং সেই হিসেবে আমরা যে হিসাবটি পেয়েছি, এর মধ্যে খুলনার 10 জন রয়েছেন, বাগেরহাটের 4 জন, যশোরের 4 জন, নড়াইলের 2 জন এবং সাতক্ষীরা জেলার 1 জন রয়েছে। এবং করোনার যে 4টি হাসপাতালে মোট বেডের সংখ্যা 425টি। বর্তমানে এই হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা 428টি। গেল 24 ঘন্টায় নতুন করে 94 জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন 87 জন। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই যে গত 24 ঘন্টায় খুলনার এই হাসপাতালগুলোতে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে এখানে রোগীর চাপ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তবে খুলনায় কিন্তু উপসর্গ নিয়ে অনেকেরই মৃত্যু হচ্ছে, যারা কিনা হাসপাতালে ভর্তি এখনো হচ্ছে না হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু মারা যাচ্ছেন। এই পরিসংখ্যানটি কিন্তু স্বাস্থ্য বিভাগের কাছে নাই। এছাড়া আমরা যে বিষয়টি প্রতিদিনের মতো আমরা যে হিসাবটি আমরা পেয়েছি, সেটি হচ্ছে গত 24 ঘন্টায় খুলনার যে করোনার 130 শয্যা বিশিষ্ট ডেডিকেটেড হাসপাতাল রয়েছে, সেখানে 130 শয্যার বিপরীতে সেখানে 80 জন ভর্তি এখনো চিকিৎসাধীন রয়েছে। এবং এর থেকে বোঝা যায় যে আসলে রোগীর চাপ কতটা এসব হাসপাতালে বেড়ে চলেছে। এবং এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে ডাক্তার, নার্স বা এখানকার যে সহকারী যারা রয়েছেন, তারা কিন্তু সবাই হিমশিম খাচ্ছেন এই হাসপাতালে চিকিৎসা সেবা দিতে। এবং প্রতিনিয়ত কিন্তু হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ছে, তারপরেও কিন্তু রোগীর সংকলন হচ্ছে না, বারান্দায় অনেকে চিকিৎসা নিতে হচ্ছে। সব মিলিয়ে মিম আমার কাছে খুলনায় ছিল এখনো পর্যন্ত করোনার এই সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সরাসরি সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে আইসিইউ তো দূরের কথা, রাজধানীর কোভিড হাসপাতালে একটি শয্যা পাওয়া এখন দুরূহ হয়ে উঠেছে। হাসপাতালে চাপ বাড়ায় রোগীর অবস্থা খুব বেশি খারাপ না হলে মিলছে না ভর্তির অনুমতিও। আর সরকারি কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় সবাই ভিড় করছেন ডিএনসিসি হাসপাতালে। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণের হারের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নির্ধারিত 300 বেড শেষ কবেই, রোগীর সংখ্যা এখন 400-র বেশি। তবু প্রতিদিনই 50 জনের বেশি রোগী বাড়ি পাঠিয়েও ঠাঁই মিলছে না হালকা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের। আমরা বলছিলাম যে আমাদের অনেক সমস্যা, ঠিক আছে, আমাদের রোগীটা ভর্তি করেন, এখানে ভর্তি করলো না। আবার যাদের অবস্থা বেশি খারাপ অর্থাৎ আইসিইউ দরকার, তাদেরকেও বাধ্য হয়ে ফিরিয়ে দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভর্তি নেবে না, আমরা এখন প্রাইভেট হাসপাতালের দিকে যাব, দেখি ভাবতেছি। আর আইসিইউ ও এসডিইউ খালি থাকায় গুরুতর সব রোগী যেন ভিড় করছে ডিএনসিসি কোভিড হাসপাতালে। তাই এই হাসপাতালে তৈরি হয়েছে দীর্ঘ সারি। সাধারণ বেড আছে, কিন্তু অক্সিজেন লেভেল দেখবো যে আপনার 72, 74, তখন বললো যে না, ওরা আইসিইউ লাগবে মাস্ট। এখনো হাতে গোনা কয়েকটি আইসিইউ খালি থাকলেও এমন অবস্থা চলতে থাকলে সেই সক্ষমতা ফুরিয়ে যাবার শঙ্কা হাসপাতাল পরিচালকের। এই ধারায় যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে একটা সময় কিন্তু আমরাও অনেক গভীর সংকটে পড়ে যাব, বিশেষ করে সিরিয়াস পেশেন্ট হ্যান্ডেলের জন্য। আর অধিদপ্তর বলছে রোগী না কমলে হাসপাতালের হাহাকার কমবে না। সীমিত জনশক্তি আছে, যে লোকবল আছে, যে যন্ত্রপাতি আছে, তার সর্বোত্তম ব্যবহার করতে। যেটি আমার সর্বোত্তম ব্যবহারটি যদি আমাকে করতে হয়, তাহলে আমার সংক্রমণের হারটিকে কমিয়ে আনতে হবে, রোগীর সংখ্যা কমাতে হবে। সেই জায়গাটিতে আমরা বেশি জোর দিতে চাই। মঙ্গলবার দেশে প্রথমবারের মতো শনাক্ত ছাড়াই 11,000-এর বেশি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনায় এত মৃত্যু আর সংক্রমণেও লাগাম টানা যাচ্ছে না মানুষের চলাচলে। কঠোর বিধিনিষেধের মধ্যেই মানুষের ঢাকা ছাড়ার প্রবণতা বেড়েছে। বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে দূর দূরান্তে যাত্রা করছেন অনেকেই, যাদের বেশিরভাগই নিম্নবিত্ত ও দিনমজুর। চাপ বেড়েছে সড়কে যানবাহন চলাচলেও।
একে তো লকডাউন বা কঠোর বিধিনিষেধ, তার উপর একই মোটর বাইকে চালক সহ যাত্রী সংখ্যা 4 জন, তার উপর বৃষ্টির হানা। এত সব প্রতিরোধ প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমিনবাজার থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রা। সবশেষ গন্তব্য দিনাজপুর। সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের এ পর্যায়ে এসে পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে। দ্বিতীয় দফায় বিধিনিষেধের সময়সীমা আরও 7 দিন বাড়ানোর সাথে সাথে বেড়েছে সাধারণ মানুষের ঢাকা ছাড়ার চেষ্টা। দূরপাল্লা সহ গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প যানবাহনে ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়ছেন অনেকেই, যাদের অধিকাংশই শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। আপনি তো অনেক বড় ব্যাগ কাঁধে নিয়েছেন, কোথায় যাচ্ছেন? আমি তো আমার বাড়িতে যাব। বাড়িতে যাবেন? বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আমি আইছি মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে গাবতলী পর্যন্ত আসেন, কোথাও পুলিশ আপনাকে আটকায়নি? না, পুলিশ কোথাও আমাকে আটকায়নি। এখন তো লকডাউন, ঘরের বাইরে বের হওয়া নিষেধ। আমি তো ভাবছিলাম যে 7 দিন পরে খুলে দেবে, হয়তো 2-1 দিনের জন্য। এখন তো আবার 7 দিনের বাড়াইছে। এখন তো এভাবে এত বসে থাকা তো সম্ভব না। ঢাকা শহরে বসে থাকলে তো খরচ আছে। আমিনবাজার ব্রিজ পার হওয়ার পর অপেক্ষমান মোটরসাইকেল ও প্রাইভেট কারে চেপে দূরপাল্লায় যাত্রা করলেও সেখানে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি। কোথায় যাচ্ছেন আপনারা? পাটুরিয়া। কত ভাড়া নিচ্ছে? রোগী নিয়ে যাচ্ছে। কে রোগীকে? এখানে কি সবাই আপনারা পরিচিত? হয় এই যে আমার সওয়াল নাতিন। আর সামনে সামনে চিনেন নাকি? না, চাঁদা দিয়ে গাড়ি পাস করে আসতে হয়। তাছাড়া গাড়ি দেখা যাচ্ছে নর্মাল, ওনারা যদি না ছাড়ে আমরা গাড়ি চালাইতে পারতাম না। এদিকে গত কয়েকদিনের মতো এদিনও রাজধানীর সড়ক জুড়ে যানবাহনের সংখ্যা ছিল অনেক বেশি। যান নিয়ন্ত্রণ ও আরোহীর তথ্য যাচাই বাছাই করতেই হিমশিম খেতে হয় পুলিশকে। আমাদের এখান থেকে আমরা 100% ফিল্টারিং করে যারা যাবার অনুমতিপ্রাপ্ত তাদেরকে আমরা অ্যালাউ করছি। অনুমতিপ্রাপ্ত না হলে আমরা বিবেচনা সাপেক্ষে মামলা দিচ্ছি কিংবা ইউটার্ন করে ঘুরিয়ে দিচ্ছি। এদিন প্রধান সড়কের পাশাপাশি অলিগলি ও পাড়া মহল্লায়ও ছিল পুলিশের নানা কার্যক্রম। লালবাগ জোনের পক্ষ থেকে চেকপোস্ট, কনভয় পেট্রোলিং সহ নানা উদ্যোগ নিতে দেখা গেছে। এ সময় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অযথা বাইরে বের হলে পড়তে হয় শাস্তির মুখে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর প্রগতি সরণিতে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল এবং চট্টগ্রামের টাইগার পাস মোড়ে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছি জুবায়ের কাছে। জুবায়ের, আপনারা জানেন যে আসলে লকডাউনে যখন সকাল থেকে আমরা বিভিন্ন খবরাখবর জানাচ্ছিলাম রাজধানীর বিভিন্ন এলাকার, আমি এই মুহূর্তে এখন অবস্থান করছি প্রগতি সরণিতে। বাড্ডার এই এলাকায় বাড্ডা থানা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বয়ে এখানে একটি চেক পয়েন্ট তৈরি করা হয়েছে এবং এই চেক পয়েন্টে তল্লাশি করা হচ্ছে যে আসলে কারা কোন প্রয়োজনে বের হয়েছে বা গাড়ির কাগজপত্র ঠিকমতো আছে কিনা বা ঠিক তারা যথাযথ যৌক্তিক কারণেই ঘর থেকে বের হয়েছেন কিনা সেটি তদারকি করা হচ্ছে। এই চেকপোস্টে আসলে সকাল থেকে এখন পর্যন্ত 12টি মামলা হয়েছে এবং এই 12টি মামলা ছাড়াও 28,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। তো এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছে বাড্ডা থানার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং এখান থেকে আসলে যে বিষয়টি খেয়াল করা হচ্ছে যে যেহেতু এই এলাকাটিতে বেশ কিছু গার্মেন্টস এবং বিভিন্ন কারখানা, শিল্প কারখানা রয়েছে, তারা আসলে এই দিকটি বিবেচনা করে এখানকার শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থায় কিন্তু তারা করেছেন। আরেকটি বিষয় লক্ষ্য করছেন এবং যে রিক্সাগুলোতে আমরা দেখছি বিভিন্ন সময় 3 জন করে আসছেন শ্রমিকরা, আসলে তারা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যেমন একেবারেই উদাসীন, তো সেটি তাদের আসলে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও আমরা দেখেছি। তারা এই যে 3 জন করে একটি রিক্সায় করে আসছেন, এতে আসলে স্বাস্থ্যবিধি কতটা মানানো হচ্ছে এটা আমরা তাদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম। তারা আমাদেরকে আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। তারা দাবি করেছেন যে একসঙ্গেই থাকেন এবং তারা আসলে সুস্থ রয়েছেন, এরকম একটি হাস্যকর দাবি। যদিও পুলিশের পক্ষ থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং কমপক্ষে 2 জনের বেশি কাউকেই কোনো যানবাহনে এখানে আরোহণ করতে দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয়, পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই যে কার্যক্রমটি এখানে 3 শিফটে কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটি টিম কাজ করে এবং দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত আরেকটি টিম কাজ করে এবং রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত আরেকটি টিম কাজ করে। তো এই যে 3টি টিমের সমন্বয়ে যে তল্লাশি কার্যক্রম বা যানবাহন এবং মানুষের চলাফেরা নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা যেটি দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে মানুষের যে রাস্তায় আসা কিংবা বিভিন্ন কাজে আসা সেটি যে প্রবণতা সেটি কিন্তু বাড়ছে এবং এখানে আসলে যখন বিকেল হবে বা বিকেলের দিক দিয়ে এখানে যে বড় বাজারগুলো রয়েছে এবং দোকানপাটগুলো রয়েছে সেগুলো যেহেতু বন্ধ, কাঁচা বাজারগুলো কেন্দ্রিক আসলে ভিড়টা আমরা দেখছি এই অঞ্চলে একটু বেশি। তো আমার কাছে এখন পর্যন্ত ঢাকার লকডাউনের এই ছিল সবশেষ।
চলে যাব চট্টগ্রামে। টাইগার পাস মোড়ে আছেন আমাদের সহকর্মী কমল দে। চট্টগ্রামের লকডাউনের খবর জানতে তার সঙ্গে যোগ দিব। কমল। ধন্যবাদ জুবায়ের। বন্দরনগরী চট্টগ্রাম এক কথায় বলা চলে একটা ফ্রি স্টাইলের নগরী। যারা কঠোর যে বাস্তবায়নটি করবে, বিধিনিষেধ বাস্তবায়ন করবে, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কেউ কিন্তু এখন রাস্তায় নেই। রাস্তায় আছে কারা? যাদের রাস্তায় নামার কথা ছিল না, সে সাধারণ মানুষ, সে যানবাহন, সেগুলি এখন রাস্তায় আছে। প্রথম 3 দিন যে বিধিনিষেধ কার্যকর হয়েছিল, সেই 3 দিনের পর থেকে যেন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন যেমন যারা দায়িত্ব পালন করবেন, আমরা যদি বলি আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নেই বললে চলে, প্রশাসন যারা কঠোর বিধিনিষেধ প্রয়োগ করবেন তারাও রাস্তায় নেই বললে চলে, যে কারণে সাধারণ মানুষ রাস্তায় নামছে এবং যানবাহনের রাস্তায় অবাধে চলাচল করতে পারছে। এক কথা বলা চলে, একদিকে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি, আজকেও কিন্তু চট্টগ্রামে 622 জন আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টায় এবং মারা গেছে 4 জন। তার একদিনও কিন্তু গত 3 দিন ধরে আক্রান্তের হার 600-র কোটায়। তারপরে সাধারণ মানুষের যেমন বোধোদয় হচ্ছে না, ঠিক তেমনি যারা এই কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করবে বা যারা সেই সরকারি সংস্থাগুলো তারাও কিন্তু রাস্তায় নামছে। এক কথায় বলা চলাটা সমন্বয়হীনতা, অর্থাৎ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবারই একটি যেন করে সমন্বয়হীনতা রয়েছে এই কঠোর যে বিধিনিষেধগুলো বাস্তবায়নে। আমরা সকাল থেকে শুধুমাত্র দেখেছি জিএসটির মোড়েই ট্রাফিকের একটি টিম ছিল, তারা কিছুক্ষণ বিধিনিষেধের অর্থাৎ যানবাহনগুলো আটক করেছে। আর কোথাও তেমন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যারা বিধিনিষেধ প্রশাসন তাদের কারো অবস্থা নেই, রাজপথে নেই বা রাস্তায় নেই। প্রথম কয়েকদিন ছিল, এখন যেন সে দিন দিন অর্থাৎ কঠোর বিধিনিষেধের দিন যতই গড়াচ্ছে ততই যেন মানুষ উন্মুক্ত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ নানা অজুহাতে রাস্তায় নামছে, যানবাহন রাস্তায় নামছে, কিন্তু তাদের যে আটকাবে বা বিধিনিষেধ বাস্তবায়ন করবে সেরকম কিন্তু কোনো প্রশাসনরাই কিন্তু তা করছে না। তো বলা চলে চট্টগ্রামে একদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, আবার অন্যদিকে যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতার সুযোগ নিয়ে সাধারণ মানুষের ইচ্ছা মতো রাস্তায় নামছে। অর্থাৎ বন্দরনগরী চট্টগ্রাম এখন ফ্রি স্টাইলের নগরী, এটাই বলা চলে। এখন পর্যন্ত আমার কাছে ছিল বন্দরনগরীতে একদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে সাধারণ মানুষ রাস্তায় নামছে, আবার আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন নীরবতা পালন করে যাচ্ছে। তার সর্বশেষ করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে, এবং এর আগে রাজধানীর প্রগতি সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। 35 বছরের বেশি সব নাগরিকের জন্যই উন্মুক্ত করে দেওয়া হলো কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। তবে 35 বছরের কম বয়স হলেও নিবন্ধন করা যাবে জনপ্রতিনিধি, ব্যাংক কর্মী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ও প্রবাসী কর্মী সহ 23 ক্যাটাগরিতে। আর আগামী সপ্তাহে সারা দেশে আবারও গণহারে টিকাদান শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। সিনোফার্ম, মডার্না আর ফাইজার মিলে সরকারের হাতে মজুদ এখন 57 লাখের মতো টিকা। সম্ভাবনা আছে আগামী মাসেও আরও টিকা আসার। আর এর উপর ভর করেই 2 মাস পর আবারও খুলল সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ। তবে এবার কমেছে নিবন্ধনের সর্বনিম্ন বয়সসীমা। আগে যেরকম ছিল যে 40 বা তদূর্ধ্ব বয়স্করা রেজিস্ট্রেশন করতে পারতো, এখন যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পেয়েছি 35 বা তদূর্ধ্ব বয়স্ক যারা আছেন তারা আর কি রেজিস্ট্রেশন করতে পারবেন। যখন তারা SMS পাবেন তখন সেই তারিখে সেন্টারে গিয়ে তারা টিকা সংগ্রহ করতে পারবেন। নিবন্ধন তালিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা ক্যাটাগরি। আর বয়স 35-এর কম হলেও নিবন্ধন করা যাবে আরও 23 শ্রেণীতে। নিবন্ধনের সুযোগ পাবেন শিক্ষা প্রতিষ্ঠান, জরুরি সেবা, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ক্যাটাগরিতে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি রয়েছে সব ধর্মীয় প্রতিনিধিদের সুযোগ। নিবন্ধন করতে পারবেন প্রবাসী কর্মী, চিকিৎসা সংশ্লিষ্ট বিষয় ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা। এদিকে আগামী সপ্তাহেই সারা দেশে গণহারে টিকার প্রয়োগ করতে চাই স্বাস্থ্য বিভাগ। আমরা খুব তাড়াতাড়ি দিব। ইন্টারনাল কাজগুলো এখন সমাধান হচ্ছে, আশা করি 2-4 দিনের মধ্যে শুরু করতে পারবে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি, বিভিন্ন জায়গায় টিকা পাঠানোর বিষয়টি আর অন্যান্য কাজকর্ম যেগুলো বিষয় থাকে, লিস্টিং করা, নিবন্ধন করা, এই কাজগুলো চলছে। দেশে এখন পর্যন্ত প্রয়োগ করা হয়েছে 1 কোটির বেশি ডোজ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটির প্রকল্পে পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টদের গাফিলতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দেখে চরম ক্ষুব্ধ হয়েছেন গাজীপুর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। প্রকল্প কর্মকর্তাদের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে বলে মন্তব্য করেন মেয়র আতিকুল ইসলাম। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে এখন থেকে সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় যে কোনো উন্নয়ন প্রকল্পে হস্তক্ষেপ করার ঘোষণা দেন তিনি।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ চলছে কয়েক বছর ধরে। এই বিপুল কর্মযজ্ঞের জন্য সড়কের জায়গায় জায়গায় তৈরি হওয়া গর্ত ও ফেলে রাখা নির্মাণ সামগ্রীর কারণে প্রতিদিনই তৈরি হয় যানজট। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে যানজট, ছোটখাটো দুর্ঘটনায় এই পথে চলাচলকারীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। বুধবার সকালে দুর্ভোগ সরেজমিন দেখতে বিমানবন্দর এলাকায় যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় জনদুর্ভোগ লাঘবে সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চান বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের কাছে। তবে কর্মকর্তারা তা জানাতে না পারায় ক্ষুব্ধ হন ডিএনসিসি মেয়র। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এখানে আছে, এটার টোটাল কিভাবে টার্ন নেবে, এখানে কতটুক জায়গা পরিধি নেবে, এটার সাথে আবার কোনো ট্রাফিক জ্যাম সাংঘর্ষিক হবে কি না হবে, তারপরে বাসগুলা কিভাবে টার্ন নেবে, ওই ড্রয়িং কোথায়? তারা বললো স্যার ওই ড্রয়িংটা এখনো রেডি হয় নাই। কিন্তু কেন? এ সময় বিআরটি প্রকল্প নিয়ে কড়া সমালোচনা করেন গাজীপুর সিটি মেয়রও। যে পরিমাণ গাড়ি এবং যে জনগণ আমাদের নগরে আছে সেই হিসাবে এই যে প্রজেক্ট এবং ডিজাইন বাস্তবের সাথে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেটার সাথে আমরা মিল পাচ্ছি না। নকশাও যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে যে সেটা যেন করে নেয়, এটি আমাদের পক্ষে অনুরোধ রইল। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে বাসের জন্য আলাদা লেন নির্মাণে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে 5.2 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লক্ষ্মীপুরে। একের পর এক মৃদু ভূমিকম্পে এদেশে বড় ধরনের দুর্যোগের শঙ্কা বাড়ছে। গত মে মাসের শেষ দিকে সিলেটে দফায় দফায় ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। এক মাস যেতে না যেতেই আবারও কেঁপে উঠল দেশের বিভিন্ন জেলা। বুধবার সকাল 9:15টার দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয় ঢাকা, রংপুর ও সিলেট সহ বিভিন্ন অঞ্চলে। খাটে শুয়েছিলাম, বুঝতে পারতেছিলাম যে ভূমিকম্প হচ্ছে। তারপর আতঙ্কিত হয়ে নিচে নামার চেষ্টা করি। ঢাকা শহরে এরকম একটা ভূমিকম্প হওয়া মানে মানুষের কাছে ভীতি সন্ত্রস্ত হওয়া। সিলেটে যেভাবে ফ্রিকোয়েন্ট ভূমিকম্প হচ্ছে, আমরা এই বিষয়ে বেশ আতঙ্ক প্রকাশ করছি। বিগত এক মাসের মধ্যে বেশ কয়েকবার যে ভূমিকম্প হয়েছে, এটা কিন্তু আমাদের সিলেটের জন্য সিলেটবাসীর জন্য একটা বড় একটা আতঙ্কের খবর। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের লক্ষ্মীপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.2। আসামে হয়েছে ভারতে, যা ভুটানের নিচে, এবং বাংলাদেশের পড়ছে নর্থ ওয়েস্টার্লি। এটা রিখটার স্কেল ছিল 5.2। এটা মাঝারি ধরনের। এটা ঢাকা থেকে 242 কিলোমিটার উত্তরে অবস্থিত। দেশের উত্তর অঞ্চল রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এসব অঞ্চল থেকে আমরা কম্পনের অনুভূত সংবাদ পেয়েছি। ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে লকডাউনে অর্ধেক দামেও মিলছে না দুধের ক্রেতা। সংরক্ষণ করতে না পারায় নষ্ট হচ্ছে লিটারের পর লিটার দুধ। অন্যদিকে কোরবানির পশু বিক্রি নিয়েও খামারিদের দুশ্চিন্তার শেষ নেই। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সামনে কোরবানির ঈদ, সেজন্য প্রস্তুত করা প্রায় 37 মণ ওজনের ষাঁড়টি নিয়ে চরম বেকায়দায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের জিরাই গ্রামের প্রান্তিক খামারি শাহজাহান আলী। ধার দেনার টাকায় বহু কষ্টের ষাঁড়টির ন্যায্য মূল্য না পেলে পথে বসতে হবে তাকে। বিক্রি না করলে আমার অনেক ক্ষতি আসবে, অনেক দেনাদুনা করে গরু খাওয়ার জোগাড় করেছি, দোকানে অনেক টাকা বাকিও পড়ে গেছে। গরু বিক্রি করে হাতে ঋণটা শোধ করব। রেস্তোরাঁ থেকে মিষ্টির দোকান, লকডাউনে সবই বন্ধ। ফলে 60 টাকা লিটারের দুধ 30 টাকায় দিয়েও ক্রেতা পাচ্ছে না মহিমাগঞ্জের এমএক্স ডেইরি। অনুরোধ করে অর্ধেক দামে দুধ দিয়েও ক্রেতা না মেলায় বাড়তি দুধ ফেলে দিতে বাধ্য হচ্ছে তারা। প্রতি কেজি দুধ উৎপাদনের খরচ পড়ে যায় দেখা গেল 50 থেকে 52 টাকার মতো। 50% দুধে দামে দুধ নিচ্ছে। এখন তারপরেও দুধ কিছু নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল আমার 60 লিটার দুধ নষ্ট হয়ে গেছে। এখন যদি ফার্মটা হিমগুড়ি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জেলা 20-25 জন কর্মচারী আছে, আমাদের এদেরও তো সমস্যা। এমন পরিস্থিতিতে হাট বাজারে জনসমাগম এড়াতে অনলাইন মার্কেটিংয়ের পরামর্শ পুলিশের। মানুষজন যাতে বাজারে না গিয়ে ঘরে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কেনাকাটা করতে পারে, তাদের যে কোরবানি যে পশু কিনতে পারে সেটাও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন দুঃসময়ে প্রাণী সম্পদ কর্তার দাবি, দুধ ও কোরবানির পশু বিপণনে কোনো সমস্যা হবে না। যাতে প্রাণী সম্পদের উৎপাদনটা অব্যাহত থাকে এবং সরবরাহ ব্যবস্থাটা
ঠিক থাকে, এজন্য আমরা কাজ করছি আর কি। গত কোরবানি ঈদে ৬৭,০০০ পশুর চাহিদা থাকলেও এবার জেলার প্রায় ১৩,০০০ খামার ও ব্যক্তি পর্যায়ে প্রস্তুত করা হয়েছে প্রায় ৯০,০০০ পশু। অন্যদিকে ছোট বড় মিলে প্রায় ১১,০০০ খামারে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৩৭৬ মেট্রিক টন দুধ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। স্বাধীনতার ২৪৫ বছর পরও বিশ্বের অন্যতম ধনী দেশ যুক্তরাষ্ট্রে কর্মহীন প্রায় কোটি মানুষ। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে, এদের মধ্যে অনেকেই আবার অনাহারে আছেন। অভুক্ত এসব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে আমেরিকায় বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুশুয়াভিল ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। এ যেন আলোর নিচে অন্ধকার। যুক্তরাষ্ট্রে প্রতিদিন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ৫.৫ লাখেরও বেশি মানুষ। অভিবাসন প্রত্যাশী এসব মানুষের অনেকেই আবার না খেয়ে থাকেন। একটি কাজের আশায় তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন রাস্তায়। করোনা মহামারীর কারণে অবস্থার অবনতি হয়েছে আরও। সরকারি সাহায্য সহযোগিতা থেকেও বঞ্চিত এসব কাগজপত্রহীন মানুষ। আর তাই অভুক্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রতিষ্ঠান সুশুয়াভিল মেকিং চেঞ্জ হ্যাপেন। তাদের সহযোগী হিসেবে আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বাংলাদেশে বিদ্যানন্দের ১ টাকায় আহার বেশ সাড়া ফেলেছে। তারই আদলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির স্লোগান মিল অন এ ডাইম, অর্থাৎ ১০ পয়সায় খাবার। আর এই কর্মসূচিতে অনেক বাংলাদেশি তরুণ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। তো অন্যান্য বিশ্বের মানুষগুলা চিন্তাও করতে পারবে না যে এখানে কিছু মানুষ আছে যারা খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে রাস্তার উপর থাকে, ওদেরকে আমরা সাহায্য করতেছি খাবার দিয়ে এই প্যান্ডামিকের সময়। আমরা এখানে এসে আমরা রেডিমেড মিল দেই আর টু আনডকুমেন্টেড পিপল and I mean this feels really good because I was born here, আমি এখানে born হয়েছি, so আমি একটা নাইস জিনিস করতে পারি, helping out the community, helping out people. আপাতত নিউ ইয়র্কের মধ্যেই প্রতিষ্ঠান দুটির কর্মসূচি সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র জুড়েই খাদ্য বিতরণের এই কর্মসূচি পালনের আশা তাদের। সুশুয়াভিল এবং বিদ্যানন্দের এই মানবিক কর্মসূচিতে এগিয়ে এসেছে নিউ ইয়র্কের অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট। এখন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদেরও সহযোগিতার আহ্বান জানিয়েছে এই প্রতিষ্ঠান দুটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। স্প্যানিশদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ৯ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ইতালি। লন্ডনের ওয়েম্বলিতে জয়ের পর রোমের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ, চলে আনন্দ উল্লাস। এদিকে স্পেনের হারে হতাশ প্রবাসী বাংলাদেশি সহ মাদ্রিদের ফুটবল ভক্তরা। ইতালি থেকে জুবানা মাহমুদের রিপোর্ট। এছাড়া স্পেন থেকে তথ্য ও ছবি পাঠিয়েছেন সাইফুল আমিন। টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে ইতালি রেকর্ড গড়েই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে পৌঁছেছে। ইতালির এই জয়ে দেশটির রাজধানী রোমে হাজার হাজার মানুষ রাতভর উল্লাস করে। বাংলাদেশি সহ ইতালীয়রা খুবই আনন্দিত। তারা মনে করেন এবারের ইউরো কাপ ইতালিতেই আসবে। অনেক বছর পর ইতালি ইউরো কাপ জিতবে। আমরা ইতালি প্রবাসী এবং ইতালির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এদিকে উল্টো চিত্র ছিল স্পেনে। ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। আমাদের ইয়াং খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে, যা আগামী ওয়ার্ল্ড কাপে কাজে আসবে। অনেক আশাবাদী ছিলাম যে স্পেন জিতবে। স্পেন আসছে, আমরা হতাশ, বাট আমরা নিরাশ হইনি। তবে স্প্যানিশদের হতাশার মাঝে নিজেদের মতো করে উদযাপন করেছেন সেখানের বসবাসরত ইতালিয়ানরা। ইতালির জয়ের পর হাজার হাজার দর্শক সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং এই আনন্দ উল্লাস চলে ভোর রাত পর্যন্ত। তারা মনে করেন এবারের ইউরো কাপ ইতালির ঘরেই আসবে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগামহীন করোনায় ২৪ ঘন্টায় রেকর্ড ১৯৩ জনের মৃত্যু। রাজধানীতেও মিলছে না শয্যা, আইসিইউ। কঠোর বিধিনিষেধের মধ্যেই ঢাকা ছাড়ার চেষ্টা। ভ্যাকসিন নিবন্ধন শুরু। বাসায় গিয়ে করোনার নমুনা না আনায় ময়মনসিংহের মুক্তগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে ডাক্তারকে যুবলীগ সভাপতির মারধর। প্রধান অভিযুক্ত সহ গ্রেফতার ৫। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।